বছর বছর এনবিআরের পরোক্ষ করের বোঝা চাপে ভোক্তার কাঁধে। বাজেটে নতুন করে ভ্যাট বাড়ালে মাসুল গুনবে ক্রেতা, সাফ জবাব ব্যবসায়ীদের। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6 এর সবশেষ স্টেশন, কাজে গিয়েছে 40%। আগামী বছর জুনে মেট্রো যাত্রার আশা, উত্তরা থেকে সময় লাগবে মাত্র 34 মিনিট। সরবরাহ বাড়তে ধানের দর পতন, সপ্তাহ ব্যবধানে নওগাঁয় মন প্রতি কমেছে 100 টাকা। লোকসানে কৃষক, মানিকগঞ্জে বাম্পার ফলন হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা। এবং কোরবানির আগে পশু হৃষ্টপুষ্ট করার ব্যস্ততা, গরু আমদানি না হলে ভালো দাম পাওয়ার আশা মাদারীপুরের খামারিদের। স্থানীয় চাহিদা মিটিয়ে যাবে অন্য জেলায়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। বছর বছর ভ্যাটের মতো পরোক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দিন শেষে যা চাপছে ভোক্তার কাঁধে, তাই আসছে বাজেটে যেন না বাড়ে ভ্যাটের পরিমাণ, সেই দাবি জানাচ্ছেন তারা। ব্যবসায়ীদের সাফ জবাব, ভ্যাট বাড়ালে তার মাসুল গুনতে হবে ক্রেতাকে। এদিকে এনবিআরের সাবেক চেয়ারম্যানের দাবি, উপযুক্ত সবাইকে করের আওতায় আনতে পারলে অবশ্যই কমানো সম্ভব ভ্যাটের চাপ। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজারে কান পাতলেই শোনা যায় পণ্যমূল্য নিয়ে ভোক্তাদের অস্বস্তির কথা। 30 টাকা সাবানের দাম 50 টাকা। ভ্যাটটা যদি আরও গভর্নমেন্ট বাড়াই ফেলায়, তো আমাদের মতো লোয়ার বা মিডল ক্লাস ইনকামের ফ্যামিলির জন্য এটা খুবই বার্ডেন হয়ে যাবে। পণ্যের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচের পাশাপাশি বড় ভূমিকা রাখে ভ্যাটের মতো পরোক্ষ কর। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য, চলতি অর্থবছর 1,47,600 কোটি টাকা প্রত্যক্ষ করের বিপরীতে পরোক্ষ কর ভ্যাট থেকে আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,58,068 কোটি টাকা। এনবিআরের এই পরোক্ষ কর নির্ভরতা একদিকে যেমন বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য, অন্যদিকে বাড়তে দিচ্ছে না করজাল। অবশ্যই যদি ভ্যাট বাড়ানো হয়, কিছু জায়গায় পণ্যের দামের তো বাড়াতেই হবে। ভ্যাটের পার্সেন্টেজটা যদি বেড়ে যায়, তাহলে ন্যাচারালি প্রোডাক্টের দাম বেড়ে যাবে। মূল্যস্ফীতিতে জর্জরিত ক্রেতার ব্যয়ভার কমাতে যখন নানা দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা, তখন এনবিআরের সাবেক চেয়ারম্যানেরও পরামর্শ জনগণের উপর থেকে ভ্যাট সহ করের চাপ কমানোর। খাতভিত্তিক একটা মূল্য সংযোজনের পরিমাণ বা বেঞ্চমার্ক, ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চমার্ক নির্ধারণ করার কাজটা এনবিআরকে জরুরি করা দরকার। এই সমাজ যদি এটা ঠিক করতে পারতো যে না 10 জনই কর দেবে, এখন দিতে হচ্ছে 1000 করে, কিন্তু এটা 300 টাকায় আনা সম্ভব যদি এই 10 জন সকলে মিলিয়ে করটা দিত। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট সংগ্রহে ইএফডি ও এসডিসি মেশিনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি চাতাকলে আরেক দফা পৃষ্ঠ হতে চায় না সাধারণ মানুষ। তাদের দাবি, আগামী বাজেটে নিয়ন্ত্রণে আনা হবে মূল্যস্ফীতি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে বাজারে পণ্য মূল্য নিয়ে ভোক্তাদের মধ্যে এক ধরনের অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তো আমি জানতে চাচ্ছি যে গত অর্থ বছরে এনবিআর ভ্যাটের পরিমাণ বাড়িয়েছিল, তো এই বছর আসলে আপনি কেমনভাবে দেখছেন ব্যাপারটা? ধন্যবাদ কনক। আসলে প্রতিবারই আমরা দেখি যে প্রায় 12,000 কোটি টাকার মতো ভ্যাট বাড়ানো হয় প্রত্যেকটা বাজেটে। আমরা যদি একটু চিত্র দেখি যে 2022-23 অর্থ বছরে এবং 23-24 অর্থ বছরের যে বিষয়টি আমরা সেটাও দেখবো। এর পাশাপাশি হচ্ছে যে 2000 আসছে যে 24-25 অর্থ বছরের যে সম্ভাব্য বাজেট, সেটা নিয়ে আমরা বলতে পারি যেখানে 23-24 অর্থ বছর আমরা দেখতে পাচ্ছি যে 1,58,000 কোটি টাকা, প্রায় 68 কোটি টাকা এখানে ভ্যাট পরোক্ষ যেটি কর সেটি ধরা হয়েছে। এর পাশাপাশি আমরা যদি 22-23 অর্থ বছরটা দেখি, সেটাও কিন্তু 12,000 কোটি টাকা কম। এর পাশাপাশি আগামী বাজেট যে সম্ভাব্য যে বাজেট হতে যাচ্ছে, সেটাও কিন্তু প্রায় 5.5 লাখ কোটি টাকা শুধুমাত্র এনবিআর এর রাজস্বের লক্ষ্যমাত্রা রয়েছে। যেহেতু আমরা জানি যে 8 লাখ কোটি টাকার মতো প্রায় বাজেট নির্ধারণ হয়েছে, তবে এর ভিতরে শুধুমাত্র এনবিআর আদায় করবে, যে রাজস্ব আদায় করবে, সেটা প্রায় 4,80,000 কোটি টাকার মতো আমরা সম্ভব বলতে পারি। এর পাশাপাশি যে তাদের যে 2024-25-এর যে ভ্যাট আদায়ের যে লক্ষ্যমাত্রা, সেটি হতে পারে প্রায় আরও 12,000 কোটি টাকা বেশি হয়ে প্রায় 1,70,000 কোটি টাকা। কিন্তু আসলে এই যে ভ্যাটের যে বিষয়টা, সেটি কিন্তু সব সময় দেখা যাচ্ছে যে ভোক্তার উপরে চাপটা বাড়ছে বলে আমরা জানতে পেরেছি।
তো আমি জানতে চাচ্ছি এবার কেন হচ্ছে ভ্যাটের বাড়তি চাপে ভোক্তারা পড়তে পারে বলে আপনি মনে করছেন? এর কিন্তু আসলে বেশ কয়েকটি কারণ আছে। আমরা যদি একটু চিত্র দেখি যে আসলে চিত্রতে কিন্তু নানান রকম ইস্যু দাঁড় করানো যায়। তবে এর ভিতরে আসলে এই যে মের 8 তারিখে আমরা যেটা দেখলাম ডলারের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 110 টাকা থেকে 100 টাকা হয়েছে। সেটি ডলারের দাম বৃদ্ধি থেকে আমদানি ব্যয় বাড়ছে, পণ্য উৎপাদন খরচ বাড়ছে, যার কারণে কিন্তু এই যে বাড়তি চাপ সেটা কিন্তু ভোক্তার কাঁধেই পড়বে। এর পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি আমরা দেখতেই পাচ্ছি। কেন যদি একটা 10 টাকার প্রোডাক্ট আমরা কিনি সেখানে যদি 5% ভ্যাট দেওয়া হয় সেখানে কিন্তু ভোক্তার কাঁধে যাওয়া হচ্ছে 50 পয়সা। এর প্রেক্ষাপটে যদি এখন যদি আসছে বাজারে যদি সম্ভব 15% বাড়ানো হয় সেটা কিন্তু 1.5 টাকা হবে, একটা 10 টাকা। তো সেক্ষেত্রে এই চাপটা কিন্তু ভোক্তার কাঁধেই পড়বে বলে আমরা জানতে পারছি বা বুঝতে পারছি। পাশাপাশি এই যে মূল্যস্ফীতি সেটা কিন্তু লাগাম টেনে ধরা যাবে না। এর পাশে রাজস্ব আদায়ের যে উচ্চ লক্ষ্যমাত্রা সেটির যে লক্ষ্যমাত্রা অর্জনে কিন্তু এনবিআর নানান রকম কাজ করে থাকে। সেটির কিন্তু ব্যয়টাও কিন্তু যখন ভ্যাট আদায় করে, কর আদায় করে, তো সেটি কিন্তু আসলে ব্যয়টা কিন্তু ভোক্তার কাঁধে গিয়ে পড়ে, আমরা এতটুকু বুঝতে পারি। সাইফুল, পরোক্ষ কর চাপ কমানোর ব্যাপারে আসলে কি কি পদক্ষেপ আমাদের আসলে নেওয়া উচিত? এর ভিতরে তো অনেক পদক্ষেপই থাকে। তার মধ্যে আমরা যদি একটু যে চিত্রগুলোর কথা বলতে পারি, চিত্রতে আমরা বেশ কয়েকটি কারণ তুলে ধরেছি। তার ভিতরে করযোগ্য সবাইকে করের আওতায় আনা। যতটুকু আমরা জানি যে গত অর্থ বছরে বা আগামী অর্থ বছরে হয়তো করযোগ্য আয় সীমা সেটা আরও বাড়াতে পারে। তবে গত অর্থ বছর যে পুরুষ কেন্দ্রিক সেটা ছিল হচ্ছে প্রায় 4 লাখ টাকা, আর মহিলা ক্ষেত্রে 3.5 লাখ টাকা আমরা যতটুকু জানি। তবে এর ভিতরে যারা আয় হিসেব করে, তাদের ব্যয় হিসেব করে সবকিছু মিলাই যে করযোগ্য যাদের আয় আছে তাদেরকে কিন্তু এর আওতায় আনতে হবে। তাহলে হচ্ছে যে কিছুটা চাপ কমানো যাবে। অন্যদিকে করের আওতায় বাড়াতে হবে। কারণ হচ্ছে যে আমরা যতটুকু জানি যে এই যে করের আওতা বাড়ানোর ক্ষেত্রে হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে বা হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত করগুলো আছে তারা দিচ্ছে কিনা সঠিকভাবে এটা কিন্তু মনিটরিং করার জন্য এনবিআর আমরা যতটুকু জানি যে একটা কাঠামো আছে বা একটা পদ্ধতিগত নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা আমরা আছে। সেটি যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে মনে হচ্ছে যে করের আওতা আরও বাড়তে পারে। এর পাশাপাশি রাজস্ব আদায়ের যে স্বচ্ছতা এবং নিশ্চিত সেটার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 5 বছর পরে 3 লাখের মতো ইএফডি মেশিন বা হচ্ছে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস আমরা দেখতে পারি যে বাজারে ছাড়া হয়েছে 3 লাখের মতো। তো এর ভিতরে আসলে এই যেটা কি ঠিকঠাকভাবে কি নিয়ন্ত্রণ করতে পারছেন, রাজস্ব আদায় হচ্ছে কিনা, সেই জিনিসটা স্বচ্ছতার মধ্যে আসে তাহলে মনে হয় যে করের চাপটা কিছুটা কমানো যাবে। জি, ধন্যবাদ সাইফুল আপনার মূল্যবান সময়ের জন্য। কমলাপুরে দৃশ্যমান এমআরটি লাইন 6 এর সবশেষ স্টেশন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পথের 40% কাজ শেষ হয়েছে। 2025 সালে জুনের মধ্যে এই পথে মেট্রো রেল চলাচল করতে পারবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। তবে কাজের অগ্রগতি বলছে পুরোদমে চলাচল শুরু হবে আগামী বছরের ডিসেম্বরে। রাশেদ জুমানের রিপোর্ট। উত্তরা থেকে মতিঝিল এবার কমলাপুরের পালা। সেই পথ এগিয়ে নিতে এখন কাজ চলছে পুরোদমে। প্রায় সবগুলো পাইলের কাজ শেষ হয়েছে, চলছে পাইল ক্যাপ বসানোর কাজ, যার উপরই তৈরি হবে মেট্রো চলাচলের পথ। এরই মধ্যে মতিঝিল থেকে ভায়াডাক্ট এগিয়েছে কমলাপুরের দিকে। শাপলা চত্বর থেকে সেনাকল্যাণ ভবনের সামনে থেকে এক একটি পিলার যেন জানান দিচ্ছে কাজের অগ্রগতি। তবে সব থেকে বেশি দৃশ্যমান কমলাপুর অংশের কাজ। এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে এমআরটি লাইন 6 এর সবশেষ স্টেশন। চলছে কনকোর্স লেভেল, অর্থাৎ যাত্রী ওঠানামা থেকে শুরু করে কাউন্টার যে ফ্লোরে বসানো হবে তার নির্মাণ কাজ। চলতি বছর জুলাইয়ের মধ্যেই এই পর্বের নির্মাণ কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। স্টেশন ভবনের যতগুলো কলাম রয়েছে সেগুলো আমরা সম্পন্ন করেছি। এখন 45 মিটার করে পর্যায়ক্রমে আমাদের স্ল্যাবগুলো কাস্টিং হবে। প্রথমে কনকোর্স স্ল্যাব হবে, দেন কনকোর্সের উপরে আবার কলাম করে আমরা চলে যাব প্ল্যাটফর্ম লেভেলে। মেট্রোযাত্রার সুফলটা এখন প্রতিদিনই ঘরে তুলছেন নগরবাসী। প্রায় সম্প্রসারিত হচ্ছে এর পরিধিও, যার শেষ প্রান্ত এই কমলাপুরে। কর্তৃপক্ষ বলছেন আর মাত্র 1 বছর, অর্থাৎ আগামী বছর মাঝামাঝি সময়ে উত্তরা থেকে কমলাপুর এই প্ল্যাটফর্মে এসে থামবে স্বপ্নযাত্রা। এরই মধ্যে কমলাপুর অংশের 40% কাজ শেষ বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। আমাদের টার্গেট রয়েছে 2025 সাল। আশা করছি 2025 সালের মধ্যে এই সিভিল ওয়ার্কস সহ যাবতীয় কাজগুলো আমরা শেষ করে ফেলতে পারব। বর্ধিত অংশ চালু হলে উত্তরা থেকে কমলাপুর যেতে সময় লাগবে মাত্র 34 মিনিট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে প্রতি কেজি দাম ঠেকেছে 60 টাকায়। বিদ্যুতের দর বৃদ্ধি ও ভুতুরে বিলের কারণ দেখিয়ে হিমাগারগুলো ভাড়া বাড়ানোর পায়তারা করছে। বিস্তারিত জানতে এই মুহূর্তে মুক্তারপুরে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাসির।
মুন্সিগঞ্জে যে আগুন দরে আলু বিক্রি হচ্ছে এই পরিস্থিতি কিন্তু আরও বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে কিন্তু যেই বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়টি রয়েছে, এই হিমাগারের মালিক কর্তৃপক্ষ বলছেন যে তাদের বিদ্যুতের দর বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা ভাড়া বাড়িয়ে দেওয়ার কিন্তু একটা প্রক্রিয়া করছেন এবং তাতে কিন্তু এই আলুর দর আরও বেড়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে এবং কৃষকরা কিন্তু এই খবর শুনিয়ে অনেকটাই নাবিশ্বাস পরিস্থিতিতে রয়েছেন। এইখানে বাজারে যে 60 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, সেই আলুর দর এই পরিস্থিতিতে থাকা অবস্থায় তারা বলছেন যে মার্চ মাসে যে নাহার কোল্ড স্টোরেজ, তারা বলছেন যে মার্চ মাসে তাদের বিদ্যুৎ বিল ছিল 9,95,000 টাকা আর এপ্রিল মাসের বিল হয়েছে 19,17,000 টাকা। এরকম বিভিন্ন রকম ভৌতিক বিলেরও তারা কিন্তু অভিযোগ করছেন। একই সঙ্গে কিন্তু তারা যে বিষয়টি বলছেন যে এই যে হিমাগারে আমরা আছি, তারা বলছেন যে তাদের মার্চ মাসে বিল এসেছিল 34 লাখ টাকা প্রায়, আর এই এপ্রিল মাসে বিল এসেছে 49 লাখ টাকা। তারা এখন কিন্তু প্রতি বস্তা 50 কেজি সেটি 230 টাকা করে ভাড়া আদায় করছেন এবং এই ভাড়া নির্ধারণের ব্যাপারেও কিন্তু যারা কৃষক প্রতিনিধি রয়েছেন বা সরকারের দায়িত্বশীল ভোক্তা অধিকারের প্রতিনিধি, এদেরকে বাদ দিয়ে কিন্তু ভাড়াটি নির্ধারণ করেছে। এখন বস্তা প্রতি আরও 30 টাকা বাড়িয়ে দেওয়ার কিন্তু তাদের একটা নিজস্ব ইচ্ছার মতোই পরিবেশ বিরাজ করছে। এতে নানাভাবে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং হিমাগার মালিকরা বলছেন যে এই যে তাদের শিল্পটি সেটি কৃষি ভিত্তিক শিল্প হিসাবে অভিহিত করলে কিন্তু তারা 20% বিলে ছাড় পেতেন, কিন্তু সেটি কিন্তু না করে তাদেরকে বলছেন যে শিল্প হিসাবে এটিকে মন্ত্রণালয় নির্ধারণ করেছে এবং এই ঘোষণার কারণে কিন্তু যে আলু ভিত্তিক যে অর্থনীতি সেটি কিন্তু মুন্সিগঞ্জে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং এখন থেকে কিন্তু সরকার নির্ধারিত দর করে না দিলে ভোক্তাদের কিন্তু অনেক রকম নাবিশ্বাস পরিস্থিতি বিরাজ করবে। এরই মধ্যে কিন্তু এই আলু নিয়ে অনেক রকম ঘটনা এখানে ঘটে চলছে এবং এর সুবিধা কিন্তু নিচ্ছে একটু মধ্যস্বত্বভোগীরা। এই ছিল মুন্সিগঞ্জে আলুর সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। ধানের যোগান বেড়েছে নওগাঁর হাটগুলোতে, আর বাড়তি যোগানে প্রতিমন ধানের দাম কমেছে 100 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে এমন দরপতনে লোকসানের কৃষক। ইমারকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভোরের আলো ফোটার পর থেকেই প্রান্তিক চাষিরা ধান নিয়ে আসেন হাটে। ব্যাপারী আর চাষিদের সরব উপস্থিতিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ধানের স্তূপ। চলতি সপ্তাহে সব ধরনের ধানের সরবরাহ বেড়েছে নওগাঁর সরস্বতীপুর হাটে। গেল সপ্তাহে এই হাটে কাটারি সরু জাতের ধান প্রতি মন বিক্রি হয়েছিল 1250 টাকা, সেই ধান নেমে এসেছে 1150-এ। চাষিদের অভিযোগ, দফায় দফায় কৃষি উপকরণের দাম বাড়লেও হাটে তোলা ধান নিয়ন্ত্রণ বাজার ব্যবস্থায় বঞ্চিত হচ্ছেন ন্যায্য দর থেকে। আগে দাম ছিল 1400-1500 শুকনা ধান, এখন বিক্রি হচ্ছে 1200। আমাকে লস যাচ্ছে, এগুলোর দাম বেশি, পানির দাম বেশি, এখন বাজারে যায় পুষিচ্ছে না আমাদের। ধানের দাম প্রতি হাটে কমে যাচ্ছে আর চাউলের দাম সবসময় বেড়ে যাচ্ছে। যদিও ব্যবসায়ীদের দাবি, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ধান না নেওয়া সহ নানা কারণে ধানের দাম কিছুটা কম। ফার্স্ট টাইমে যে রেটটা দিয়েছিল সেটা আপনার প্রায় 1280-90 টাকা ভিজা ধানের রেট দিয়েছিল। পরবর্তীতে আমদানি যখন পর্যাপ্ত পরিমাণ মাঠে বা ব্যাপারীরা ধান দিতে লাগছে তখন এরা রেটটা কমায় দিছে। এই কমা দেওয়ার জন্য বর্তমানে মার্কেটে বাজার অনেকটাই তুলনামূলক কম। জেলায় 5টি কর্পোরেট প্রতিষ্ঠান ও 450 হাস্কিং মিল রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 1,92,000 হেক্টর জমি থেকে 12.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। আগামী 23 মে থেকে 21 জুন পর্যন্ত চলবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। এদিকে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় এবছরের হজ মৌসুমে পরীক্ষামূলকভাবে 12 লাখ হজ যাত্রী পরিবহনের জন্য 36,000 পরিবহন ব্যবস্থা করেছে। মুসল্লিদের পদচারণায় মুখর সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মদিনা। পরীক্ষামূলকভাবে 12 লাখ হজ যাত্রীর জন্য 36,000 পরিবহন ব্যবস্থা করেছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। এতে মিনা, আরাফার ময়দান এবং মুজদালিফাতে 600টি অপারেশন পয়েন্ট এবং 200টি ক্যাম্প সহ 63টি কোম্পানির 4,000 বাস থাকবে। হজ যাত্রীদের সেবায় হজ বিষয়ক অফিসগুলোর অংশগ্রহণ এবং প্রয়োজনের ভিত্তিতে পবিত্র স্থানগুলোর মধ্যে ভ্রমণের সময় পরিমাপও করে দিয়েছে তারা।
পবিত্র স্থানগুলোতে আরও উন্নত মানের সেবার জন্য বাস পার্কিং এবং অবকাঠামোর গুণমানও পরীক্ষা করা হয়েছে। এছাড়া শক্তিশালী অবকাঠামো প্রকল্পের উপর নির্ভর করে হজযাত্রীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন খাতকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবহন ব্যবস্থার জন্য কর্মক্ষম পরিকল্পনা নিয়ে আলোচনার মাধ্যমে সময়সূচি চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে বর্তমানে সৌদি আরবে ভ্রমণ ভিসায় অবস্থানরত পর্যটকদের আগামী কয়েকদিন পবিত্র মক্কা নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 23 মে থেকে 21 জুন পর্যন্ত চলবে এই ভ্রমণ নিষেধাজ্ঞা। নাদিম মারজান, সময় সংবাদ। আসন্ন বাজেট ব্যবসা বান্ধব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। শত সীমাবদ্ধতা ও প্রতিকূলতা মোকাবিলা করেও বেসরকারি খাতের উদ্যোক্তারা দেশে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এমন উন্নয়নে যাদের কর্মযোগ্য আকাশ ছোঁয়া তাদের জন্য রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হলো রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 2021। কম বেশি হলো আমরা সাফার হচ্ছি ফরেন কারেন্সির ক্রাইসিসের কারণে আমাদের শিল্প কিছুটা ব্যাহত হচ্ছে, ক্যাপিটাল মেশিন রিয়ালসি খোলা যাচ্ছে না। তারপরে আমি মনে করি আমাদের সরকারও চেষ্টা করছে এবং বেসরকারিভাবে আমরা নিজেরাও কিভাবে গুছিয়ে উঠে প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় এবং সামনের দিকে অগ্রসর হওয়া যায়, এটা নিয়ে আমরা কাজ করছি। ইউটিলিটি আরেকটু বেটার হলে আমাদের পোর্টে এখন প্রচুর সময় লাগে মাল ছোটাতে, এই মালটা যদি আমরা আরেকটু তাড়াতাড়ি ছোটাতে পারতাম আমাদের আরও ভালো হতো, আমরা আরও বেশি প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে পারতাম। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার কারণে দেশ ডিজিটাল হচ্ছে। সেখানে এনবিআরকে সহ আমরা কাজ করছি। এই যে ব্যবসায়ী সম্প্রদায় আছে, বিসিসিআই সহ ব্যবসায়ী এবং আমরা সরকার যারা আছে সম্মিলিতভাবে আমরা কাজ করতে হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে 18 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত 21 মে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 18.61 বিলিয়ন ডলারে, অর্থাৎ এক সপ্তাহের রিজার্ভ বেড়েছে 18 কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল 6 অনুযায়ী 15 মে বাংলাদেশের রিজার্ভ ছিল 18.43 বিলিয়ন ডলার। ঈদুল আজহাকে সামনে রেখে পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের খামারিরা। চাহিদার চেয়ে বেশি থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা যাবে এ জেলা থেকে। ভারত থেকে গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা ব্যবসায়ীদের। সাদা তাকুনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। পরম যত্নে পরিচর্যা করা হচ্ছে খামারের পশু। পাম্পের পানি দিয়ে গোসল করিয়ে রাখা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। কোরবানির হাট উপলক্ষে পশু লালন পালনে ব্যস্ত মাদারীপুরের খামারিরা। ছোট বড় প্রায় 8,700 খামারে প্রস্তুত করা হচ্ছে 36,592টি পশু। যদিও জেলার চাহিদা রয়েছে 33,550টি। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা হবে। খামারিরা জানান, খড় খৈল ভুসি ও ঘাস খাইয়ে হৃষ্টপুষ্ট করা হচ্ছে এসব পশুকে। ঈদের আগে ভারত থেকে গরু না আসলে ভালো দামের আশা তাদের। আমি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আমার গরু লালন পালন করি। কাঁচা ঘাস, খড়কুটা এবং ভুসি, গমের সাথে এটি খাওয়াইছি। আমাদের খামারে মোট 25টি গরু আছে। এর মধ্যে 2টি গরু আকর্ষণীয়, কালো মণিক এবং ভাগা। এদের ওজন 25 থেকে 30 মনের কাছাকাছি। যদি ভারত থেকে গরু আমদানি না হয় তাহলে আশা করতেছি আমি সহ যারা আসলে আমরা খামারে রয়েছি আমরা গরুর একটি ভালো মূল্য পাবো। প্রাণী সম্পদ বিভাগ জানায়, প্রাকৃতিক পদ্ধতিতে পশু হৃষ্টপুষ্ট করতে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞানসম্মত উপায়ে যাতে ক্ষতিকর কোনো কেমিক্যাল ইউজ না করে সে গরু হৃষ্টপুষ্ট করতে পারে সেই বিষয়ে আমরা সার্বক্ষণিক তদারকিতে আছি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে মাদারীপুরে অনুমোদিত হাটের সংখ্যা 32টি। তবে ঈদের সময় এ সংখ্যা বাড়তে পারে। আর হাটের জন্য 24টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বছর বছর এনবিআর এর পরোক্ষ করের বোঝা চাপে ভোক্তার কাঁধে। বাজেটে নতুন করে ভ্যাট বাড়ালে মাসুল গুনবে ক্রেতা, সাফ জবাব ব্যবসায়ীদের। কমলাপুরে দৃশ্যমান MRT লাইন 6 এর সবশেষ স্টেশন, কাজ এগিয়েছে 40%।
আগামী বছর জুনে মেট্রো যাত্রার আশা। উত্তরা থেকে সময় লাগবে মাত্র 34 মিনিট। এই ছিল এই সময় বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবে সহকর্মী আফরোজা মৌলুসী। ধন্যবাদ কনক। সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।